সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, আশা করি সবাই ভালো আছো। আমরা গত ক্লাসে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে আমি আবার শুরু করব। তোমাদের সবার মনে আছে গত ক্লাসে আমরা কিন্তু ব্যাংকের শ্রেণী বিভাগ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আমরা আজকে একটু ভিতর আলোচনা করব। তো প্রথমে আসি মালিকানা ভিত্তিক শ্রেণী বিভাগ। মালিকানা ভিত্তিতে ব্যাংকগুলোকে 4টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক, সরকারি বেসরকারি যৌথ মালিকানা ব্যাংক, আরেকটা হচ্ছে স্বায়ত্তশাসিত ব্যাংক। আসো আমরা এই 4টি ব্যাংক সম্পর্কে একটু বুঝে নেই। প্রথমেই সরকারি ব্যাংক। যে ব্যাংকগুলো সরকারি মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাদেরকে বলা হয় সরকারি ব্যাংক। যেমন সোনালী, রূপালী, জনতা, অগ্রণী, এরকম ব্যাংকগুলোকে বলা হয় সরকারি ব্যাংক। এরপর আসো বেসরকারি ব্যাংক। ব্যক্তি উদ্যোগে যে সকল ব্যাংকগুলো গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাদেরকে বলা হয় বেসরকারি ব্যাংক। বাংলাদেশের সরকারি ব্যাংক ব্যতীত অনেকগুলো আমাদের বেসরকারি ব্যাংক রয়েছে, যেমন ডাচ বাংলা ব্যাংক, আমাদের পূবালী ব্যাংক, আমাদের ব্র্যাক ব্যাংক, এরকম অনেক ব্যাংক রয়েছে। এরপর আসি সরকারি বেসরকারি যৌথ মালিকানা ব্যাংক। যে ব্যাংকগুলো সরকারি এবং ব্যক্তি মালিকানা যৌথ উদ্যোগ নিয়ে গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাদেরকে বলা হয় সরকারি বেসরকারি যৌথ মালিকানাধীন ব্যাংক। বাংলাদেশে একটি ব্যাংক আছে, যেমন আইএফআইসি ব্যাংক। এছাড়াও তোমাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে নিই, আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেম, সেই ব্যাংকটিও যৌথ মালিকানাধীন ব্যাংক। এবারে স্বায়ত্তশাসিত ব্যাংক। যে ব্যাংকগুলো সরকারের বিশেষ আইন বা ক্ষমতা বলে যে ব্যাংকগুলো গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত হয় তাদেরকে বলা হয় স্বায়ত্তশাসিত ব্যাংক, যেমন বাংলাদেশ ব্যাংক। এরপর আমরা আসি কার্যভিত্তিক শ্রেণীবিভাগ। কাজের দৃষ্টিকোণ থেকে ব্যাংকগুলোকে মূলত 4টা ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক, আরেকটি হচ্ছে অন্যান্য ব্যাংক। প্রথমে আসি কেন্দ্রীয় ব্যাংক। যে ব্যাংকগুলো সকল ব্যাংকের মুরব্বী হিসেবে কাজ করে বা যে ব্যাংকগুলো সকল ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে তাদেরকে বলা হয় কেন্দ্রীয় ব্যাংক। প্রত্যেকটি স্বাধীন দেশে একটি করে কেন্দ্রীয় ব্যাংক থাকে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। আমরা এই বাংলাদেশ ব্যাংক সম্পর্কে দ্বিতীয় অধ্যায়ে আমরা ব্যাপক আলোচনা করব। এরপর হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। যে ব্যাংকগুলো মুনাফা লাভের আশায় অর্থ সংগ্রহ করে এবং ঋণ দেয় এবং ব্যাংকিং সেবা সুবিধা প্রদান করে তাদেরকে বলা হয় বাণিজ্যিক ব্যাংক। যেমন বাংলাদেশের সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, এগুলো হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। এরপর বিশেষায়িত ব্যাংক। যে ব্যাংকগুলো বিশেষ একটি উদ্দেশ্য কথা মাথায় রেখে পরিচালনা করা হয় তাদেরকে বলা হয় বিশেষায়িত ব্যাংক। বাংলাদেশে এরকম অনেক ধরনের বিশেষায়িত ব্যাংক রয়েছে, যেমন কৃষি ব্যাংক, শিল্প ব্যাংক, সমবায় ব্যাংক বা আমানত ব্যাংক, বিনিয়োগ ব্যাংক, মিশ্র ব্যাংক, সমবায় ব্যাংক, বিনিয়োগ ব্যাংক, মার্চেন্ট ব্যাংক, আমদানি রপ্তানি ব্যাংক, ক্ষুদ্র কুটিরশিল্প ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, গৃহসংস্থান ব্যাংক, ভোক্তা ব্যাংক, পরিবহন ব্যাংক, বন্ধক ব্যাংক, গ্রামীণ ব্যাংক। কয়েকটি ব্যাংক সময় আমাদের একটু ধারণা নিতে হবে। যেমন প্রথমে আমানত ব্যাংক। যে ব্যাংকগুলো জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে সেই ব্যাংকগুলোকে বলা হয় আমানত ব্যাংক। বিনিয়োগ ব্যাংক। যে ব্যাংকগুলো দীর্ঘমেয়াদী ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করে তাদেরকে বলা হয় বিনিয়োগ ব্যাংক। এখন তো একটা মজার বিষয়, মিশ্র ব্যাংক। যে ব্যাংকগুলো আমানত সংগ্রহ করে এবং বিনিয়োগ করে থাকে, আমানত সংগ্রহ করবে প্লাস বিনিয়োগ করবে, এই দু ধরনের কার্যাবলী যে ব্যাংক পরিচালনা করবে সেই ব্যাংকগুলোকে বলা হয় মিশ্র ব্যাংক। বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যাংকগুলো সাধারণত মিশ্র ব্যাংকিং কার্যক্রম করে। এরপর হচ্ছে বিনিময় ব্যাংক। যে ব্যাংকগুলো বৈদেশিক বিনিময় সাহায্য করে থাকে ওগুলোকে বলা হয় বিনিময় ব্যাংক। এরপর মার্চেন্ট ব্যাংক, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, মার্চেন্ট ব্যাংক। যে ব্যাংকগুলো বিনিয়োগ ব্যাংকের কাজ করবে আবার বিনিময় ব্যাংকেরও কাজ করবে, দুই ধরনের কাজ করবে, তাদেরকে বলা হয় মার্চেন্ট ব্যাংক। পরীক্ষায় সাধারণত মিশ্র ব্যাংক এবং মার্চেন্ট ব্যাংক এগুলো পরীক্ষায় খুব একটি কমন প্রশ্ন থাকে। এবং অন্য ব্যাংক যেমন দেশীয় ব্যাংক, আঞ্চলিক ব্যাংক, গোষ্ঠী উন্নয়ন ব্যাংক আর আন্তর্জাতিক ব্যাংক। প্রথমে আসি দেশীয় ব্যাংক। দেশীয় মালিকানায় যে ব্যাংকগুলো গঠিত হয় বা পরিচিত হয় সেগুলো হচ্ছে দেশীয় ব্যাংক।
এরপর হচ্ছে আঞ্চলিক ব্যাংক, একটা অঞ্চল জুড়ে একটা অঞ্চলের জন্য যে ব্যাংকগুলো পরিচালনা করা হয় সেগুলো হচ্ছে আঞ্চলিক ব্যাংক, যেমন এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, মূলত এশিয়া অঞ্চলের উন্নয়নের জন্য এটি করা হয়েছে, যেটি একটি অঞ্চলের জন্য করা হয়েছে, এই জন্য এডিবি এটি একটি আঞ্চলিক ব্যাংক। এরপর হচ্ছে গোষ্ঠী উন্নয়নের ব্যাংক, একটি বিশেষ গোষ্ঠী বা সম্প্রদায়ের উন্নয়নের জন্য যে ব্যাংকগুলো সেটি গোষ্ঠী উন্নয়ন ব্যাংক, যেমন আইডিবি, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, যেটা ইসলামিক ডেভেলপমেন্টের জন্য তৈরি করা হয়েছে, এজন্য এটি হচ্ছে একটি গোষ্ঠী উন্নয়ন ব্যাংক। আরেকটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক ব্যাংক, যেমন ওয়ার্ল্ড ব্যাংক। এরপর হচ্ছে আমাদের সংগঠন কাঠামোভিত্তিক শ্রেণীবিভাগ। আমি সবাইকে বলবো, সকল শিক্ষার্থীকে বলবো, তোমরা এই টপিকসগুলো খুব ভালো করে যত্ন সহকারে পড়বে, কারণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন বেশি করা হয়। আসি সংগঠন কাঠামোভিত্তিক ব্যাংক 4 প্রকার। একটা হচ্ছে একক ব্যাংক, শাখা ব্যাংক, চেইন ব্যাংক, গ্রুপ ব্যাংক। যে ব্যাংকগুলো একটি মাত্র অফিস দ্বারা সকল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে বলা হয় একক ব্যাংক। বাংলাদেশ সাধারণত একক ব্যাংক নেই, একক ব্যাংকের উৎপত্তি হচ্ছে আমেরিকায়। এরপর হচ্ছে শাখা ব্যাংক, যে ব্যাংকগুলো একটি কেন্দ্রীয় অফিসের পাশাপাশি এক বা একাধিক একই নামে বিভিন্ন অফিস খুলে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাদেরকে বলা হয় শাখা ব্যাংক। বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যাংক হচ্ছে শাখা ব্যাংকিং। এরপর চেইন ব্যাংক, যখন আমাদের কতিপয় ব্যাংক নিজেদের স্বাধীন সত্তা বজায় রেখে একত্রিত হয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে বলা হয় চেইন ব্যাংক। এরপর হচ্ছে গ্রুপ ব্যাংক, যখন একটি বড় আর্থিক প্রতিষ্ঠান অনেকগুলো ব্যাংক গঠন করে বা অনেকগুলো ব্যাংক ক্রয়ের মাধ্যমে তাদের মালিকানা ভার গ্রহণ করে, এদেরকে বলা হয় গ্রুপ ব্যাংক। এরপর হচ্ছে আমাদের তালিকাভুক্ত শ্রেণীবিভাগ। তালিকাভুক্ত 2 প্রকার, একটা তালিকাভুক্ত, একটা অতালিকাভুক্ত। যে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের তালিকায় তালিকাভুক্ত হয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে সেগুলো হচ্ছে তালিকাভুক্ত ব্যাংক। আর যে ব্যাংকগুলো ব্যাংকিং আইন দ্বারা গঠিত কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে নিবন্ধিত নয়, সেই ব্যাংকগুলোকে বলা হয় অতালিকাভুক্ত ব্যাংক। এরপর হচ্ছে গ্রাহকের সেবা ভিত্তিক ব্যাংক 2 প্রকার, একটি হচ্ছে পাইকারি ব্যাংক, আরেকটি হচ্ছে খুচরা ব্যাংক। যে ব্যাংকগুলো বৃহৎ প্রতিষ্ঠানকে বা কোনো ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে অর্থ প্রদান করে থাকে বা ব্যাংকিং সেবা দিয়ে থাকে, এগুলোকে বলা হয় পাইকারি ব্যাংক। আর যে ব্যাংকগুলো খুচরা গ্রাহককে সেবা প্রদান করে থাকে তাদেরকে বলা হয় খুচরা ব্যাংক। তো বাংলাদেশের অধিকাংশ ব্যাংক হচ্ছে খুচরা ব্যাংক। তাহলে শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এই ব্যাংকের প্রকারভেদ বা ব্যাংকের ধরন সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ। আমি আশা করব তোমরা এই ব্যাংকের ধরন বা শ্রেণীবিভাগটি বেশি বেশি করে অনুসরণ করবে, কারণ এখান থেকে পরীক্ষায় সৃজনশীল বেশি এসে থাকে। বিশেষ করে সংগঠন কাঠামোটির শ্রেণীবিভাগটা খুব ভালো করে তোমরা পড়বে। আসো আমরা পরবর্তী টপিকে যে থাকি, এসো মিলিয়ে দেখি। একটু আগে আমরা যে টপিকটি পড়লাম সেই টপিকটিতে বিভিন্ন ধরনের ব্যাংক ছিল, সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক, বিভিন্ন। এখন তোমরা একটু মিলিয়ে দেখবে যে কোন ব্যাংকের সাথে কোন ব্যাংকটি পড়ে। দেখো এখানে আমাদের প্রথমেই 5 ধরনের ব্যাংকের নাম দেওয়া আছে এবং 5টি ব্যাংকের লোগো দেওয়া আছে। আমরা মিলিয়ে দেখব যে কোন ব্যাংকের সাথে কোনটা মিলে যায়। প্রথমেই সরকারি ব্যাংক, তাহলে আমরা অনায়াসে বলতে পারি জনতা ব্যাংক হচ্ছে আমাদের সরকারি ব্যাংক। এবার আসি বেসরকারি ব্যাংক, এই সিটি ব্যাংক, এটা হচ্ছে একটি বেসরকারি ব্যাংক, তাহলে আমরা বলতে পারি বেসরকারি ব্যাংক হচ্ছে সিটি ব্যাংক। এবার আসি কেন্দ্রীয় ব্যাংক, অনায়াসে আমরা বলবো বাংলাদেশ ব্যাংক, কারণ আমাদের বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এবার আসি বিশেষায়িত ব্যাংক, আমাদের অবশ্যই বিশেষায়িত ব্যাংক হচ্ছে আমাদের বাংলাদেশ কৃষি ব্যাংক, কারণ যে ব্যাংকগুলো বিশেষ একটি উদ্দেশ্য নিয়ে তৈরি হয় সেটা হচ্ছে বিশেষায়িত ব্যাংক। এরপর হচ্ছে অতালিকাভুক্ত ব্যাংক, বাংলাদেশে গ্রামীণ ব্যাংকটি রয়েছে, যে ব্যাংকটি এখন অতালিকাভুক্ত অবস্থায় রয়েছে, এই জন্য এটাকে বলা হয় অতালিকাভুক্ত ব্যাংক। আমরা এখন দেখবো সোনালী ব্যাংক সম্পর্কে কোনটি সত্য। তবে এখানে একটা সোনালী ব্যাংকের লোগো দেওয়া আছে। একটু বলি, বাংলাদেশের শাখার ভিত্তিতে সবচেয়ে বড় ব্যাংক হচ্ছে সোনালী ব্যাংক। যদি আমরা একটু মিলিয়ে দেখি যে সোনালী ব্যাংক সম্পর্কে কোন কোন তথ্য মিলে যায়। প্রথমে যে সরকারি ব্যাংক, অবশ্যই সোনালী ব্যাংক একটি সরকারি ব্যাংক। এরপর হচ্ছে বাণিজ্যিক ব্যাংক, অবশ্যই সোনালী ব্যাংক হচ্ছে একটি বাণিজ্যিক ব্যাংক।
এরপর হচ্ছে তালিকাভুক্ত, হ্যাঁ অবশ্যই সোনালী ব্যাংক হচ্ছে একটি তালিকাভুক্ত ব্যাংক। বলছে সবগুলোই সত্য, হ্যাঁ উপরের সবগুলোই সত্য। তাহলে এরকম আমাদের কিন্তু পরীক্ষায় বহু নির্বাচনী অবশ্যই আসতে পারে। এরপর আমরা দেখব বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা। বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা কিরকম হয়ে থাকে তোমাদের একটু বলি। এই তথ্যটা সাধারণত হালনাগাদ হয়, মাঝে মাঝে চেঞ্জ হয়, পরিবর্তন হয়। এটা যেহেতু বর্তমান বই থেকে সংগ্রহ করা হয়েছে, এই তথ্যের কিছুটা আমাদের পরিবর্তন হয়েছে এবং সামনে হয়তো পরিবর্তন হতে পারে। এই জন্য আমরা এই টপিকটা যখন আমরা আবার পরবর্তীতে দেখব একটু সংশোধন করে দেখব। আমাদের বাংলাদেশের ব্যাংক ব্যবস্থাকে দুটি ভাগে ভাগ করছে, একটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, আরেকটি হচ্ছে তফসিল বহির্ভূত ব্যাংক। প্রথম হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশে একটি কেন্দ্রীয় ব্যাংক, বিশেষ সকল দেশই সাধারণত একটি কেন্দ্রীয় ব্যাংক থাকে। কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে যে ব্যাংকগুলো তালিকাভুক্ত সেটা হচ্ছে 56টি। আগে পরে এটি পরিবর্তন হয়ে থাকে। তালিকাভুক্ত ব্যাংকের মধ্যে সরকারি ব্যাংক আছে 4টি, বর্তমানে একটু বলি ব্যাংকটি হচ্ছে বর্তমানে 6টি। বর্তমানে সরকারি ব্যাংক হয়ে গেছে 6টি। এবারে সরকারি বিষয় ব্যাংক, স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, বিদেশি বাণিজ্যিক ব্যাংক। আমাদের স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোকে আবার দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, একটি সাধারণ বাণিজ্যিক ব্যাংক আর একটি ইসলামিক বাণিজ্যিক ব্যাংক। বিদেশি ব্যাংকগুলোকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি সাধারণ বাণিজ্যিক ব্যাংক আর একটি হচ্ছে ইসলামিক বাণিজ্যিক ব্যাংক। একটু লক্ষ্য করো তোমরা, ইসলামিক বাণিজ্যিক ব্যাংক আমাদের স্থানীয় হচ্ছে 8টি আর আমাদের বিদেশি হচ্ছে 1টি। যদি পরীক্ষায় প্রশ্ন আসে বাংলাদেশে বর্তমানে কয়টি ইসলামিক ব্যাংক রয়েছে, তোমরা উত্তর করো অবশ্যই 9টি। যদি বলে যে আমাদের স্থানীয় হয়ে কয়টি, 8টি, আর বিদেশি কয়টি, 1টি। এবার আমাদের তফসিল বহির্ভূত ব্যাংক হচ্ছে আমাদের 5টি। এরপর আমরা আসবো বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ বিধান। খুবই একটি ইম্পর্টেন্ট টপিকস, খুব যত্ন সহকারে করতে হবে। যেহেতু আমাদের ব্যাংকে বলা হয় অর্থনৈতিক চালিকা শক্তি। আমি আগেই বলেছিলাম, প্রথম অধ্যায়ে বলা হয়েছিল যে দ্য ব্যাংক ইজ দ্য লাইফ ব্লাড অফ মডার্ন ইকোনমি, অর্থাৎ আধুনিক অর্থনীতির জীবনী শক্তি হচ্ছে ব্যাংক। একটি ব্যাংকই হচ্ছে একটি দেশের মূল চালিকা শক্তি। কিন্তু এই ব্যাংকগুলো অবশ্যই নিয়ন্ত্রণ করতে হয়, তা না হলে আমাদের ব্যাংকিং সমাজ নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমাদের ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য, বিশেষ করে বাংলাদেশের ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য দুটি বিধান চালু করা হয়েছে। একটি হচ্ছে ব্যাংক কোম্পানি আইন 1991। 1991 সালে ব্যাংকিং নতুন একটি আইন করা হয়েছে, যে আইনের মাধ্যমে ব্যাংকগুলো গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত হয়। আর সেই আইনটাকে বলা হয় ব্যাংক কোম্পানি আইন 1991। পরীক্ষা আসতে পারে, অবশ্যই আসতে পারে যে ব্যাংক কোম্পানি আইন কত সালে, তো অবশ্যই মনে রাখবে 1991। এরপর আছে আমাদের ব্যাসেল 1 এবং ব্যাসেল 2। প্রথমেই প্রশ্ন জাগতে পারে, স্যার ব্যাসেল কথাটা কেন আসছে? আমাদের 20 একটি কমিটি, সেই কমিটি সুইজারল্যান্ডের ব্যাসেল শহরে বসে এই ব্যাংকগুলো নিয়ন্ত্রণ করার জন্য কিছু কমিটি গঠন করেছে এবং কিছু কার্যপ্রণালী গঠন করেছে। যেহেতু জায়গাটার নাম ছিল ব্যাসেল, সেই জায়গার নাম অনুসারে তাদের ওই ফ্রেমওয়ার্ক বা তাদের কাজটির নাম দেওয়া হয়েছে ব্যাসেল। প্রথম ছিল ব্যাসেল 1, এটাকে আধুনিক করার জন্য নাম দেওয়া হয়েছে ব্যাসেল 2। তাহলে আমরা একটু কথা বলতে পারি যে তালিকাভুক্ত ব্যাংক সমূহের ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততা নিশ্চিত করার জন্য 20 প্রবর্তিত বিধিবিধানকে ব্যাসেল 1 ও ব্যাসেল 2 বলা হয়। অবশ্যই মনে রাখবে, সুইজারল্যান্ডের ব্যাসেল শহরে বসে 20 কমিটি এই ফ্রেমওয়ার্কটা তৈরি করেছে বিধায় এর নাম দেওয়া হচ্ছে ব্যাসেল। বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমও বর্তমানে ব্যাসেলের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। তাহলে সবাইকে আমি আবারও বলবো, আমাদের প্রথম অধ্যায় আমরা এর মাধ্যমে শেষ করে দিয়েছি। এভাবে পর্যায়ক্রমে আমরা সবগুলো অধ্যায় তোমাদের সামনে প্রেজেন্ট করব। তোমরা অনলাইন ক্লাসগুলো খুব যত্ন সহকারে দেখবে আর বই কিনে তোমরা এর সাথে মিলিয়ে বাসায় পড়বে। প্রত্যেকটা লাইন ভালো করে পড়ো, যেহেতু থিওরিটিক্যাল সাবজেক্ট। আরেকটা কথা বলে দিই, যদি তোমাদের কোনো টপিক বুঝতে সমস্যা হয়, আমাদের মেসেঞ্জার বা যে কোনো মাধ্যমে তোমরা নক করলে আমরা আমাদের সাধ্যমতো তোমাদেরকে সাহায্য করে থাকবো। সবাইকে বলবো যে তোমরা লেখাপড়ার মধ্যে থাকো,
করোনা যুদ্ধে বাসায় থেকে অনলাইন ক্লাসগুলো নিয়মিত করো এবং তোমার নিয়মিত লেখাপড়া করো। আমরা আবার চাই যে পৃথিবী স্বাভাবিক হয়ে যাক, আমরা আবার এই ডিএমআরসিতে মুখরিত করব, একসাথে আমরা ক্লাস নিব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, বাসায় থাকো, নিরাপদ থাকো। আল্লাহ হাফিজ।